স্বাগত এশিয়ান সকালের সংবাদে। সঙ্গে আছে আমি কাউসার আহমেদ। এখন শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। শুরুতেই থাকছে মার্কিন প্রেসিডেন্ট শপথ প্রসঙ্গ। আমেরিকার সুবর্ণ যুগ শুরু হলেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে অভিষেক ভাষণেই এ কথাই বললেন ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে বললেন যুক্তরাষ্ট্রকে আবার মহান করে তোলার কথাও। সোমবার ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল ভবনে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। তাকে শপথ পাঠ করান যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতি জন রবার্টস। এ সময় বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন, তার স্ত্রী জিল বাইডেন সহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সবার উপস্থিতিতে ধর্মীয় গ্রন্থ বাইবেলের উপর হাত রেখে শপথ পাঠ করেন ৭৮ বছর বয়সী ট্রাম্প। তিনি হলেন যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বেশি বয়সে ক্ষমতায় বসা প্রেসিডেন্ট। আরব ইসলাম হিমুর ডেস্ক রিপোর্টে বিস্তারিত। বিশ্ব নেতাদের উপস্থিতির রাজকীয় আয়োজনে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প। গত ৪০ বছরের প্রথা ভেঙে প্রথমবার ক্যাপিটাল ভবনের অভ্যন্তরে মার্কিন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠিত হয়। বিশ্ব নেতাদের উপস্থিতিতে দ্বিতীয়বারের মতো শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প। এ সময় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট সহ উপস্থিত ছিলেন এলন মাস্ক এবং মার্ক জাকারবার্গ সহ নামিদামি তারকা ও মার্কিন নীতি নির্ধারকরা। ডোনাল্ড ট্রাম্পের অভিষেকের মাধ্যমে এশিয়া মহাদেশে মার্কিন পররাষ্ট্রনীতি নতুন অধ্যায়ের মাত্রা পেতে যাচ্ছে বলেই ধারণা করা হচ্ছে। বিশেষ করে চীন ও আঞ্চলিক মিত্রদের বিষয়ে এই নীতি নতুন দিক নির্দেশনা পেতে যাচ্ছে, আর এর মূল কেন্দ্রবিন্দু হতে যাচ্ছে মার্কিন স্বার্থ ও শক্তিমত্তা। প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের ফিরে আসা ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতায় নতুন যুগের সূচনা করবে এবং দেশটির কৌশলগত অগ্রাধিকারকে নতুন করে বিশ্লেষণ করবে। এই ধারাটি কেন্দ্রীভূত হবে চীনের ক্রমবর্ধমান প্রভাবকে মোকাবেলা করার বিষয়কে সামনে রেখে। এই পরিবর্তন সুদূর প্রসারী প্রভাব ফেলবে এশিয়ার ক্ষমতার ভারসাম্য তৈরিতে, পাশাপাশি তা যুক্তরাষ্ট্রের মিত্র ও অংশীদারিত্বকেও দিবে নতুন মাত্রা। ১৯ শতকের পর থেকে ট্রাম্পই যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট, যিনি প্রেসিডেন্ট থাকা অবস্থায় নির্বাচনে হারার ৪ বছর পর ফের প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরলেন। আরব ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। এবারে দেশের খবর। বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক বৈঠকে যোগ দিতে সুইজারল্যান্ডের ডাভোসের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাত ১টার দিকে ডক্টর ইউনূস ও তার সফর সঙ্গীদের নিয়ে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিউল আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। ৪ দিনের এই সফরকালে প্রধান উপদেষ্টা জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলাজ, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাভ, বেলজিয়ামের রাজা ফিলিপ এবং থাই প্রধানমন্ত্রী পায়াংচান শিনওয়াচার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। সেই সঙ্গে মূল বৈঠকে বাংলাদেশ নিয়ে একটি পৃথক সংলাপ অনুষ্ঠিত হবে, যেখানে বৈশ্বিক ব্যবসায়ী নেতা এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধান নির্বাহীরা যোগ দেবেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশে চলমান সংস্কার উদ্যোগ ও জুলাই ঘোষণাপত্র তৈরিতে রাজনৈতিক ঐক্যমত গড়ে তোলার জন্য সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। জুলাই ঘোষণা নিয়ে আগামী ফেব্রুয়ারির প্রথম দিকে রাজনৈতিক দলগুলো ঐক্যমতে পৌঁছাতে পারবে বলে আশা করেন তিনি। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মার্কিন দূতাবাসের নতুন চার্লস দ্য ফেয়ার ট্রেসি জ্যাকসনের সাথে সাক্ষাতে প্রধান উপদেষ্টা এই আশাবাদ ব্যক্ত করেন। সাক্ষাৎকালে বাংলাদেশের পরবর্তী সাধারণ নির্বাচনের পরিকল্পনা সম্পর্কে জ্যাকসনকে জানানো হয়। নতুন চার্লস দ্য ফেয়ার দেশের উন্নয়ন এবং সন্ত্রাস দমন সহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি তার দেশের সমর্থন পুনর্ব্যক্ত করেন। জনগণের প্রত্যাশা পূরণ করতে নির্বাচন কমিশন প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। সোমবার সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উদ্বোধনের সময় তিনি এই কথা জানান। তিনি বলেন, স্বচ্ছ শুদ্ধ ভোটার তালিকা মাঠ কর্মীদের সচেতনতার উপর নির্ভর করবে। ভোটার তালিকায় যাতে কোনো অসততা অনীহার অভিযোগ না আসে, কর্মকর্তারা এমন পরামর্শ দেন। তিনি বলেন, সঠিক ভোটার তালিকা করতে না পারলে ভোটাধিকার প্রতিষ্ঠা হবে না। এই সময় অন্যান্য নির্বাচন কমিশনাররাও উপস্থিত ছিলেন। স্বৈরাচারী সরকার দেশকে অনেক পেছনে ফেলে দিয়েছে মন্তব্য করে দেশ মেরামতে মেধাবী পরিশ্রমী ও সৎ লোকদের খুঁজে বের করার তাগিদ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, দলকে পুনর্গঠন করে রাষ্ট্র মেরামত করতে চায়
বিএনপি। সোমবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের সদস্য পদ নবায়ন কর্মসূচির উদ্বোধন করে এসব কথা বলেন তিনি। এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতারা সদস্য পদ নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। মোশাররফ তালুকদারের ক্যামেরায় বিস্তারিত থাকছে প্রতিবেদনে। নেতাকর্মীদের স্বীকৃতি ও পুরনোদের দলীয় কার্যক্রমে উজ্জীবিত করতে দলের সদস্যপদ নবায়ন কার্যক্রম শুরু করল বিএনপি। অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিয়ে উদ্বোধন করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি সহ দলের সিনিয়র নেতারা 20 টাকা দিয়ে দলের সদস্যপদ নবায়ন করেছেন। অভিনন্দন জানানোর অনুরোধ করছি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান জানান, যত দ্রুত সম্ভব দল পুনর্গঠন করে রাষ্ট্র মেরামতে ভূমিকা রাখবে তার দল। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই, আমরা ইনশাআল্লাহ জনগণের সমর্থন আমরা পাব। জনগণের সমর্থন পাবার পরে আমাদের দেশকেও পুনর্গঠন করতে হবে। দলকে যদি আমরা সঠিকভাবে পুনর্গঠন করতে না পারি, আমরা দেশকে পুনর্গঠন করতে পারবো না। দেশকে পুনর্গঠন করার জন্য, রাষ্ট্রকে মেরামত করার জন্য আমরা কিন্তু 31 দফা দেশের সামনে, দেশের মানুষের সামনে উপস্থাপন করেছি। আমরা সেটিকে যদি বাস্তবায়ন করতে হয়, অবশ্যই আমাদের দলকে ঐক্যবদ্ধ, দলকে পুনর্গঠিত করতে হবে। নেতৃত্বের সকল দুর্বলতা কাটিয়ে সৎ, মেধাবী ও ত্যাগীদের যুক্ত করে এই কার্যক্রমকে এগিয়ে নেওয়ার তাগিদ দেন তিনি। আমাদের ভালো মানুষ দরকার, এফেক্টিভ মানুষ দরকার, প্রোডাক্টিভ মানুষ আমাদের আগামী দিনে দরকার। কারণ এই রাষ্ট্রটিকে পালিয়ে যাওয়া স্বৈরাচার অনেক পিছনে নিয়ে গেছে, ধ্বংস করে দিয়েছে বিভিন্ন জায়গাগুলো। কাজেই আমাদেরকে যদি পুনর্গঠিত করতে হয়, আমাদের সেই রকম মানুষ দরকার। সেই রকম মানুষগুলোকে আমাদের বের করে নিয়ে আসতে হবে। এর আগে দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় দিক নির্দেশনামূলক বক্তব্যে মেধা ও দক্ষতা দিয়ে আগামীতে নিজেদের প্রমাণ করার তাগিদ দিয়ে নেতাকর্মীদের জন্য রাজনৈতিক প্রশিক্ষণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। আদর্শ রাজনৈতিক দলে পরিণত হবে। এখন কিন্তু যে প্রতিযোগিতা চলছে, এই প্রতিযোগিতা কিন্তু স্লোগান দেওয়ার প্রতিযোগিতা নয়, মেধার এবং বুদ্ধির প্রতিযোগিতা। যারা আমাদের সঙ্গে এত বছর কাজ করেছেন তাদেরকে ধন্যবাদ জানানো, তাদের প্রতি কৃতজ্ঞতা জানানো, তাদেরকে ভালোবাসা এবং তাদের কাছে অনুরোধ করা যে আপনারাই আসল, আপনারাই মূল, আপনারাই প্রধান, আপনারাই এই দল। ওই একজন আপনাকে এগিয়ে নিয়ে যাবে সামনে অনেক দূর। যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বুয়েট এবং ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পান, তাদেরকে আপনারা ক্লাস 10 ইন্টারমিডিয়েট এবং ফার্স্ট ইয়ার থেকে আপনারা রিক্রুট করেন। এই কার্যক্রমে 41 লাখ সদস্য নবায়নের প্রাথমিক টার্গেট নির্ধারণ করেছে বিএনপি। রিক্রুটমেন্টটা যদি ভবিষ্যতে যখন আমরা করব, নতুন সদস্য নিব, তখন যেন আমরা ভালো দেখে, ভালো মানুষ দেখে, ভালো মেধাবী লোককে দলের মধ্যে নিয়ে এসে দল শক্তিশালী হবে, সমন্বিত হবে। এশিয়ান টেলিভিশন, ঢাকা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অটিজম সেলকে কাজে লাগিয়ে একের পর এক ভুয়া প্রকল্প বানিয়ে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল। এমন প্রমাণ পেয়েছে দুদক। সংস্থাটি বলছে, নিজের এবং মায়ের পদের অপব্যবহার করে আর্থিক দুর্নীতির পাশাপাশি আন্তর্জাতিক মহলেও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন তিনি। তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ থেকে পুতুলকে অপসারণের অনুরোধ জানিয়ে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন। বিস্তারিত শাফিউদ্দিন আহমেদের রিপোর্টে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে দেশের বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করার পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে হিসেবেও করেছেন লাগামহীন দুর্নীতি। অনুসন্ধানে নেমে এসব অভিযোগের সত্যতা পায় দুর্নীতি দমন কমিশন। ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পের কূটনৈতিক জোনের 10 কাঠার প্লট নিজের নামে বরাদ্দ নেয়ার অভিযোগে ইতিমধ্যে তার বিরুদ্ধে মামলাও করেছে দুদক। মামলা পরবর্তী তদন্তে পুতুলের অনিয়মের আরও বেশ কিছু প্রমাণ হাতে এসেছে কমিশন। অনিয়ম দুর্নীতির এসব অভিযোগের ভিত্তিতে গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আজ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে সায়মা ওয়াজেদ পুতুলের অপসারণ চেয়ে চিঠি পাঠিয়েছে দুদক। সায়মা ওয়াজেদ পুতুলের যেই নিয়োগ সংক্রান্ত বিষয়ে এটা অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে। অনুসন্ধান দল ইতিমধ্যে তাদের কার্যক্রম শুরু করেছেন। অভিযোগ প্রমাণে সহায়ক যে সমস্ত দালিলিক প্রমাণাদি প্রয়োজন সেই সংক্রান্ত তথ্যাদির জন্য তারা তাদের কার্যক্রম করবেন। চিঠিতে উল্লেখ করা হয়, সায়মা ওয়াজেদ পুতুল সূচনা ফাউন্ডেশন নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করে বিভিন্ন সামাজিক ও ব্যবসায়িক সংস্থা থেকে অর্থ আদায় করেছেন। আবার জাতীয় রাজস্ব বোর্ডের উপর অবৈধ প্রভাব খাটিয়ে ফাউন্ডেশনের জন্য কর
ছাড় আদায় করেছেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে তিনি অটিজম সেলের অপব্যবহার করে ভুয়া প্রকল্প তৈরি করেছেন এবং সরকারি অর্থ আত্মসাৎ করেছেন। অনুসন্ধান দল তাদের অভিযোগ প্রমাণের জন্য যা যা প্রয়োজন হবে, যেখানে যেখানে পত্র লেখার প্রয়োজন হবে, জালিয়াতি প্রমাণাদি সংগ্রহের জন্য সব কাজই করবে। দুদকের চিঠিতে বলা হয়েছে, শেখ হাসিনা তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে এই পদে নিয়োগ দেওয়ার জন্য ক্ষমতার অপব্যবহার করেছেন। এই পদের জন্য তার প্রয়োজনীয় যোগ্যতা ছিল না। কোনো বৈধ কারণ ছাড়াই তার মেয়েকে একাধিকবার রাষ্ট্রীয় সফরে নিয়ে গিয়েছিলেন। এতে রাষ্ট্রের বিপুল অর্থ অপচয়ের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। এমন অভিযোগ থাকা কোনো ব্যক্তির WHOর মতো মর্যাদাপূর্ণ পদে থাকা বাংলাদেশের সুনামের জন্য ক্ষতিকারক উল্লেখ করে তার অপসারণের অনুরোধ জানানো হয়। শাফিউদ্দিন আহমদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। মেডিকেল ভর্তি পরীক্ষায় কোটায় উত্তীর্ণ 193 জনের সনদ চেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সোমবার অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর রুবিনা ইয়াসমিন স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল প্রণীত ভর্তি নীতিমালা অনুযায়ী মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনার সন্তান ও পশ্চাৎপদ জনগোষ্ঠীর কোটার আসনে নির্বাচিত প্রার্থীদের তালিকা কেন্দ্রীয় ভর্তি কমিটি যাচাই বাছাই করে অনুমোদনক্রমে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে বলে সিদ্ধান্ত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আগামী 23 জানুয়ারি ও 26 জানুয়ারি পশ্চাৎপদ জনগোষ্ঠী নির্বাচিত প্রার্থী 27 থেকে 29 জানুয়ারির মধ্যে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনার সন্তানদের জন্য সংরক্ষিত আসনে প্রাথমিকভাবে নির্বাচিতদের কোটার সপক্ষে সনদ বা প্রমাণ সহ স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে উপস্থিত থাকতে বলা হয়েছে। 1986 সালে 200 শয্যা হিসেবে প্রতিষ্ঠা হয় হাসপাতালটি। এর মধ্যে হাসপাতালটি 300 শয্যায় উন্নীত করা হয়। বর্তমানে হাসপাতালটির 500 শয্যার কাজ শেষ হয়েছে, অথচ পরিচালিত হচ্ছে সেই 1986 সালের জনবল কাঠামো দিয়েই। উপরন্তু 200 শয্যার জনবল হতে 35% কম জনবল দিয়ে বর্তমানে হাসপাতালটি পরিচালিত হচ্ছে। নারায়ণগঞ্জ থেকে রুমান চৌধুরী সুমনের পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন আরবি ইসলাম হিমু। নারায়ণগঞ্জ শহরের খানপুর হাসপাতালটি 300 শয্যায় উন্নতি করা হলেও বাড়েনি লোকবল। সিনিয়র কনসালটেন্ট পদে 16টি পদের বিপরীতে আছেন 8 জন, জুনিয়র কনসালটেন্ট 14 জনের মধ্যে রয়েছে 7 জন। ওয়ার্ড বয় পদে 25 জনের কথা থাকলেও আছে মাত্র 3 জন। 10টি পদের বিপরীতে নার্স আছে 6 জন। জনবল সংকটের কারণে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না চিকিৎসা নিতে আসা রোগীরা। ক্যান্সার ধরা পড়ছে আরো 4 মাস আগে। আলফারমিতে পরীক্ষাটা দিছে, বলছে যে কোনো কিছু সমস্যা নাই। আলফারমিতে আমার রিপোর্টটা ভুল দিল, নর্মাল কোনো ক্যান্সার নাই। ডাক্তার দেখাইতে আসছি, প্রায় 3 দিন আসছি, যেমন ভিড় তেমন ঝামেলা, আর ডাক্তারে নাই। আমি ডক্টর দেখে বের হয়েছি, টিকিটও সিরিয়াল নিতে হয়, ডক্টরের কাছেও সিরিয়াল নিতে হয়। ওনারা আবার আলাদা এন্ট্রি করে তারপর ডক্টর দেখায়, কিন্তু ওরকম ভালো দেখায় না, আর ভিতর থেকে কোনো ওষুধও দেন। টয়লেটে আপনারা চাইলে ভিজিট করতে পারেন, একদম বাজে একটা পরিবেশ। কর্তৃপক্ষ বলছে, জনবল সংকটের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অল্প লোকবল নিয়ে আমরা এই হাসপাতালটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, প্লাস রোগীদেরকে পর্যাপ্ত সেবা, মানে যতটুকু সেবা না দিলে না ওই সবারটুকু দিতে হিমশিম খাচ্ছি। যেটা আমাদের এখানকার যে বিদ্যমান চিকিৎসক আছে তাদের মাধ্যমে যতটুকু দেওয়া প্রয়োজন, আপনাকে যেটা বললাম যে ওই লেভেলে তো আমরা সেবা দিতে পারছি না। যে যার নিউরোলজিস্ট দরকার, যার নেফ্রোলজিস্ট কিডনি সমস্যা, যার হার্টের সমস্যা, যার কার্ডিওলজিস্ট দরকার, সেই চিকিৎসক তো আমাদের এখানে নাই। ওই রোগীগুলো কিন্তু আমরা এখানে রাখতে পারি না। এই অ্যাম্বুলেন্সটা চালানোর যে ম্যান পাওয়ার দরকার, চিকিৎসক দরকার, ওই অ্যাম্বুলেন্সের জন্য স্পেসিফিক নার্স দরকার, অন্যান্য স্টাফ দরকার, সেটাও নাই। সংশ্লিষ্টদের মতে প্রয়োজনীয় লোকবলের অভাব পূরণ না হলে এই হাসপাতালটি কাঙ্ক্ষিত সেবা দিতে গিয়ে ভবিষ্যতে ভয়াবহ সংকটে পড়বে। আরবি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। গাজীপুরের কালিয়াকুর উপজেলার বড়দল এলাকায় আরমান খান মেমোরিয়াল মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপী স্কুলে মাঠেই ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। আরমান খান মেমোরিয়াল মডেল স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ টিপু খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সহ সম্পাদক ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির খান। এ সময় আর উপস্থিত ছিলেন কালিয়াকুর উপজেলা যুবদলের আহ্বায়ক তপন খান, পৌর যুবদল আহ্বায়ক মোহাম্মদ জয়নাল আবেদিন, গাজীপুর জেলা শ্রমিক দলের আহ্বায়ক মোহাম্মদ মিনার উদ্দিন, কালিয়াকুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি আনাল হোসেন সহ ছাত্রছাত্রী অভিভাবকবৃন্দরা।
পাবনার সাথিয়া জোরপূর্বক জমি দখল, অর্থ আত্মসাৎ ও চাঁদাবাজির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী। সোমবার পাবনার সাথিয়া থানাধীন ছাতক রবার্ট গ্রামে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। ভুক্তভোগী লোকজনের অভিযোগ, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দলীয় প্রভাব খাটিয়ে স্থানীয় যুবলীগ নেতা শেখ রাসেলের নেতৃত্বে খোকন, শিশির, রায়হান ও আশরাফ সহ কয়েকজন এই এলাকায় মানুষের বাড়িঘরে হামলা, জমি দখল, অর্থ আত্মসাৎ করে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে সমস্ত কিছু মিথ্যা বলে দাবি করেন অভিযুক্ত শেখ রাসেল সহ বেশ কয়েকজন। খেটে খাওয়ার মানুষের বিভিন্ন সময় মামলা, হয়রানি সহ বিভিন্ন ভূমিহীনদের জমি দখল করার, বাড়ি পোড়ানো, নিরীহ দুস্থ মহিলাদের নিকট হইতে টাকা আত্মসাৎ ও চাঁদাবাজি করে আসে। ওই সময় তারা দলীয় প্রভাবে এই ধরনের জঘন্যতম কাজ করে বেড়ায়। কেউ রাসেল বাহিনীর বিরুদ্ধে কথা বললে থাকলে তাকে প্রাণনাশের হুমকি দেয়। 3 লক্ষ টাকা নিয়েছিল, বললো যে আমার কাছে 3 লক্ষ টাকা দেন, আপনার ব্যবসা করব, আপনি লাভ দেবেন, বুঝছেন। পরবর্তীতে ধরেন টাকা দেয় না, অস্বীকার করে ফেলায়। 2013 সনে রাসেল বাহিনী আমার ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দেয়। থানায় আমার কোনো কেস তারা নেয় নাই। আমি এখন সুস্থ বিচার চাই। সরকার আমার ভূবাহিনীর দলিল দিচ্ছেন, আমি এই জমির বার রাসেল গ্রুপের শক্তিতে আমি যাইতে পারিনি, কলি আমার ভয় দেখে মারি হালাবো। পটেক্স গ্রুপের চেয়ারম্যান মরহুম এম এ হাশেমের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে পটেক্স পরিবারের পক্ষ থেকে নোয়াখালীতে বিভিন্ন স্থানে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি উপদেষ্টা ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল বাকি, শ্রমিক নেতা আব্দুল মান্নান, সাবেক জিএস রতন, এজিএস মোহাম্মদ হানিফ, কৃষক দলের মোহাম্মদ তুহিন, আব্দুর রহিম, ফারুক আহমেদ সহ আরও অনেকে এই সময় উপস্থিত ছিলেন। বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি মৌলভীবাজার জেলা শাখা বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আইনজীবী সহকারী সমিতির প্রধান একটং বার বফনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনজীবী সহকারী সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ নূর মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ খুরশেদ আলম, কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাবু শ্যামল কান্তি বিশ্বাস। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কাঁচপুর থেকে মোগরাপাড়া চৌরাস্তা ও মদনপুর টু গাজীপুর এশিয়ান হাইওয়ের অবৈধ ফুটপাত ও যানজট মুক্ত করার লক্ষ্যে অভিযান পরিচালনা করেছেন কাঁচপুর হাইওয়ে পুলিশ। গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত হাইওয়ের ওসির নেতৃত্বে চলে এই অভিযান। এই সময় কাগজপত্র সঠিক না থাকায় বিভিন্ন যানবাহনকে মামলা দেওয়া সহ মহাসড়কে নিষিদ্ধ 3 হুইলার 4টি সিএনজিকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদ মুর্শেদ জানান, ফুটপাত ও যানজট মুক্ত করার লক্ষ্যে নয়াপুর মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে এবং এই ধারা অব্যাহত থাকবে। আন্তর্জাতিক সংবাদে থাকছে ইসরায়েল এবং ফিলিস্তিনি প্রসঙ্গ। দীর্ঘ 15 মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের অবসানে কার্যকর হওয়া চুক্তির আওতায় প্রথম দিনে ইসরায়েলি 3 নারী জিম্মিকে মুক্তি দিয়েছে গাজা উপত্যকার ক্ষমতাসীন গোষ্ঠী হামাস। এর বিনিময়ে 90 জন ফিলিস্তিনিকেও মুক্তি দিয়েছে ইসরায়েল। আন্তর্জাতিক সংস্থা রেড ক্রসের হাতে তুলে দেওয়া হয় ওই 3 জিম্মিকে। রোববার ইসরায়েলে পৌঁছেছেন। মুক্তি পাওয়া 3 বন্দী হলেন রোমি গনেন, এমিলি দামারি এবং ডরুন স্ট্রেইব্রেচার। প্রাথমিক চিকিৎসার জন্য তাদের গাজা থেকে সীমান্ত এলাকায় নেওয়া হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী দপ্তর থেকেও 3 জন জিম্মিকে ইসরায়েলি বাহিনীর কাছে হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এদিকে যুদ্ধবিরতির প্রথম দিনে গাজায় প্রবেশ করেছে 552টি খাদ্য ও জরুরি ত্রাণবাহী ট্রাক। গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা তুরস্কের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আনাদুলু এজেন্সিকে নিশ্চিত করেছেন এ তথ্য।
ঢাকা মহানগর দক্ষিণ ৭০ নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ডেমরার ঠুলঠুলিয়া ফুটবল খেলার মাঠে এই কর্মী সভা ও শীতবস্ত্র বিতরণ করা হয়। ওয়ার্ড যুবদলের সভাপতি মোহাম্মদ আবুল হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব শরীফ মিয়ার সঞ্চালনায় কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম। প্রধান বক্তা ছিলেন মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। এরপরে জানাবো এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। সিরাজগঞ্জে একই সাথে সরিষা ও মধু চাষে ব্যাপক সাড়া ফেলেছে। চলতি মৌসুমে সিরাজগঞ্জে ৮৭,১২৫ হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে, পাশেই চাষ হচ্ছে মধু। এ বিষয়ে সার্বিক সহযোগিতা দিচ্ছে কৃষি অধিদপ্তর। জিন্না ফারুকের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন সঞ্জিদা হক। চারিদিকে হলুদের সমারোহ, বিস্তীর্ণ মাঠ জুড়ে যেদিকে চোখ যায় শুধু হলুদ আর হলুদ। বাতাসে ভেসে আসে সরিষা ফুলের সুবাস। শীতের মৌসুমটা সরিষা চাষের উপযুক্ত সময় হওয়ায় ও আবহাওয়া অনুকূলে থাকায় প্রতিটি গাছে এসেছে ফুল, আর এ ফুলেই প্রকৃতি সেজেছে হলুদ বর্ণে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে সিরাজগঞ্জে ৮৭,১২৫ হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে, যদিও এর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৯০,০০০ হেক্টর। আমাদের উল্লাপাড়া উপজেলা কৃষি অফিসারগণ বেশ কয়েকটি মধু খামারি বসিয়ে দিয়েছে। তাদের আমি দেখতে পাচ্ছি আমাদের মাঠে এ কারণেই হয়তোবা এবার ফলন বেশি হবে। আগের চেয়ে অনেক বৃদ্ধি, যেখানে ৪ মণ সেখানে এখন ৬ মণ হারে বৃদ্ধি পাচ্ছে আর কি। আগের চাইতে এখন উৎপাদন অনেক বেশি, মৌমাছি পালন হওয়ার পারলে আর কি ৭-৮০০ মণ, কোনো কোনো জমিতে ১০ মণ পর্যন্ত সরিষা নামাইছে আর কি। জেলার ৯টি উপজেলার মধ্যে উল্লাপাড়া উপজেলায় সরিষার আবাদ সর্বোচ্চ। এই উপজেলায় ২৩,৬১৫ হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা থাকলেও আবাদ হয়েছে ২৪,৫৭০ হেক্টর জমিতে। ফসলের প্রথম স্টেজ থেকে হারভেস্ট পর্যন্ত তাদেরকে কারিগরি সহায়তা দিয়ে আসছি, এবং আমাদের কৃষকরা দেখে থাকবেন যে মৌ বক্স স্থাপন করে থাকে তাদের জমিতে। মৌ বক্স স্থাপনের ফলে আমাদের সরিষা ফুলের যে পরাগায়নটা সেটা বেশি হয় এবং ফলন ১৫ থেকে ২০% বৃদ্ধি পায়। এই অঞ্চলে সরিষার পাশাপাশি মধু সংগ্রহ চলছে সমান তালে। বিগত বছরগুলোতে সরিষা চাষিরা মৌখামারিদের মধু সংগ্রহে বাধা দিলেও গত বছর থেকে কৃষি কর্মকর্তাদের সঠিক পরামর্শে ও সরিষার ফলন বাড়াতে এবার ২৫০ জন মৌখামারি এসেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। সবচেয়ে বেশি মধু আহরণ হয় এই সরিষার মাঠে এবং এই উল্লাপাড়াতে। প্রতি বক্সে আমরা ৩ থেকে ৪ কেজি মধু আহরণ করতে পারি প্রতি হারভেস্টিং এ। এবছর উল্লাপাড়া উপজেলা থেকে মধু সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২৮২ মেট্রিক টন। সঞ্জিদা হক, এশিয়ান টেলিভিশন। আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ, এই স্লোগানকে সামনে রেখে বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ঘাটাইল যৌন ও সার্ভিসিং সেন্টার আয়োজনে গ্রাহক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ঘাটাইল শাপলা পার্কে দিনব্যাপী এই সমাবেশে ৫০০ শতাধিক গ্রাহক ও কর্মী সমাবেশে অংশ নেন। বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ঘাটাইল যৌন ও সার্ভিসিং সেন্টার ইনচার্জ মোহাম্মদ শিবলু মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সহকারী ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাসুম হাসান জামাল। সমাবেশে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড হেড অফ ট্রেনিং মোহাম্মদ জামিল উদ্দিন মিন্টু। ফল আমদানির উপর অতিরিক্ত ভ্যাট ও এসডি প্রত্যাহারের দাবিতে চট্টগ্রাম ফল ব্যবসায়ী সমিতির উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সমিতির সভাপতি হাজী আলী হোসেন সাহেবের সভাপতিত্বে মানববন্ধনের আয়োজন করা হয়। গত ৯ জানুয়ারি এনবিআর এক আদেশে ফল পণ্যের উপর অতিরিক্ত কর আরোপ করা হয়। মানববন্ধনে সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ তৌহিদুল আলম অন্তর্বর্তীকালীন সরকার ও এনবিআরকে অতিরিক্ত শুল্ক প্রত্যাহার করার জন্য ১ সপ্তাহের সময়সীমা বেঁধে দেন। শেষ করবেন সকালের সংবাদের আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রি লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প, বললেন আমেরিকার স্বর্ণযুগ শুরু হয়ে গেছে। বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক বৈঠকে যোগ দিতে সুইজারল্যান্ডের পথে প্রধান উপদেষ্টা, যোগ দেবেন একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে। জনগণের প্রত্যাশা পূরণে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ, বললেন শ্রী শ্রী ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধন।
এবং দলকে শক্তিশালী করতে ভালো মানুষের প্রয়োজন, সদস্যপদ নবায়ন কর্মসূচির উদ্বোধন করে বললেন তারেক রহমান। সকালের সংবাদে পর্যন্তই, পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।